ওয়েলকাম টু জয়দীপ চৌধুরী এক্সপ্রেস। আজকে আমরা আবার ওয়েডিং ফটোগ্রাফি নিয়েই কথা বলবো, তবে টু বি ভেরি প্রেসাইজ আজকে আমরা কথা বলবো কন্ট্রাক্ট ফর্ম নিয়ে। কন্ট্রাক্ট ফর্ম কি তার একটা মোটামুটি আইডিয়া কিন্তু আপনাদের মধ্যে আছে, যে একটা ডিল সাইন করা, বোথ এন্ডে যেটা সাইন করা হবে, ক্লায়েন্ট এন্ডে এবং ফটোগ্রাফার্স এন্ডে। কারণ ওয়েডিং ফটোগ্রাফিতে অনেক রকম কমপ্লিকেশন কিন্তু অ্যারাইজ করে অ্যাট দ্য টাইম অফ দ্য ওয়েডিং অ্যান্ড তারপরে, যে এইটা কথা ছিল কই আপনি তো এটা দিলেন না, বা এই সময় আসার কথা ছিল। তো আমরা যদি একটা কন্ট্রাক্ট ফর্ম সাইন করিয়ে রাখতে পারি, একদম ডিটেইল কন্ট্রাক্ট ফর্ম, যে আমি এই দেবো, এই করব, তাহলে সেটা কিন্তু খুব ফ্রুটফুল হয় এবং একটা শান্তি বজায় থাকে। ক্লায়েন্টও আপনার সাথে কোনো ঝামেলা করলেন না, আপনাকেও ঝামেলার মধ্যে পড়তে হলো না, একটা রিটেন ফর্ম থাকলো। এবার কি থাকবে সেই ফর্মে? আমি একটা কন্ট্রাক্ট ফর্ম আছে, যখন আমি একটা ডিল করে আমি সেই কন্ট্রাক্ট ফর্মটা কিন্তু আমার ক্লায়েন্টকে দিয়ে সিগনেচার করিয়ে নিই এবং আমিও সেখানে সিগনেচার করে দিই, এবং অ্যাজ পার দ্য কন্ট্রাক্ট আমাদের কাজ ধীরে ধীরে এগোতে থাকে। আমি পরপর পয়েন্টগুলো বলছি, একটু দীর্ঘ হতে পারে ভিডিওটা, তো ইউ মে নোট দিস ডাউন। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে টাইম। প্রথম কথা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফিতে সাকসেসফুল হওয়ার মেজর যে পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ঠিক টাইমে উপস্থিত হওয়া। 5:30 মানে একদম 5:30। তো সেই কোন টাইমে আমি আপনার ভেন্যুতে উপস্থিত থাকবো। ইউজুয়ালি বেঙ্গলি বিয়েতে যেটা হয়, আমি বেঙ্গলি বিয়ে ওয়েডিং মূলত কভার করি, নন বেঙ্গলি বা গুজরাটি করি না। সকালবেলা থেকে কাজ শুরু হয়। তো সকালে আমি কটার সময় প্রেজেন্ট থাকবো, 9টা না 10টা নাকি আরও সকালে, সেই টাইমটা কিন্তু টু বি মেনশনড। আমি ইউজুয়ালি 9টার আগে যাই না, সেটা আমার কন্ট্রাক্ট ফর্মে লেখা থাকে যে শুটিং বিফোর 9 AM ইজ নট পসিবল। ওয়াই নট পসিবল? বিকজ বাঙালি বিয়েতে সকালে একটা ইভেন্ট থাকে জল তোলা বলে, সেটা খুব আর্লি মর্নিং হয়, মানে হয়তো 4টে-5টার সময়, তখন আলোও ফোটে না, সূর্য ওঠার আগে ওটা করতে হয়। এই সময় যদি ফটোগ্রাফার টিম ওখানে গিয়ে হাজির হয় এবং লং থ্রু দ্য ডে তারা শ্যুট করে, তাহলে অত সকালে উঠে রাত জেগে সারাদিন কাজ করাটা কিন্তু ইট উইল বি ভেরি হেকটিক এবং আউটপুট উইল বি ব্যাড। সুতরাং আমি অন্তত ব্যক্তিগতভাবে 9টা বা 10টা টাইমটা লিখে রাখি। নাম্বার 2 পয়েন্টে আসি। যদি আপনারা অফ দ্য ডেস্টিনেশন শ্যুট করেন, বা আপনার স্টুডিও বা আপনার অফিস বা আপনার বাড়ি যেখানে, সেখান থেকে অনেক দূরে চলে যেতে হচ্ছে, সেখানে গিয়ে আপনার শ্যুট করতে হচ্ছে, সেক্ষেত্রে একটা ট্রান্সপোর্টের কস্ট কিন্তু এসে যায়। এই ট্রান্সপোর্টের যে খরচটা, দ্যাট ইজ টু বি অ্যাডেড। আমার যেমন লেখা আছে, ফর অফ কলকাতা লোকেশনস দ্য ক্লায়েন্ট হ্যাজ টু অ্যারেঞ্জ গুড অ্যাকোমোডেশন। হ্যাঁ, অ্যাকোমোডেশন দিতে হবে। যদি নাইট স্টের ব্যাপার থাকে, গুড অ্যাকোমোডেশন। কারণ সবসময় জানবেন আপনারা একটা ভদ্রস্থ জায়গায় কাজ করতে গেছেন এবং আপনারা তাদের কাছে ভদ্র ব্যবহার এবং অনার কিন্তু আশা করতেই পারেন। সেই কারণে গুড অ্যাকোমোডেশন অর হোটেলস টু বি অ্যারেঞ্জড। পরের পয়েন্টে চলে যাচ্ছি, কতজন মিলে কাজ করবে। ওয়েডিং ফটোগ্রাফিতে কি হয়, ক্লায়েন্ট যেটা চায়, এক ঝাঁক ছেলে মেয়ে কাজ করবে, এটা একটা ভিজুয়াল একটা প্লেজার আছে। কিন্তু আমার মতে একটা সিঙ্গেল ওয়েডিংয়ে, আমি 20 ইয়ার্স ফটোগ্রাফি করছি, একটা সিঙ্গেল ওয়েডিংয়ে 5 জন ক্রুর বেশি কিন্তু লাগে না। 2 জন স্টিল ফটোগ্রাফিতে, একজন ক্রিয়েটিভ করে, একজন রেকর্ড। ভিডিওগ্রাফিতে একজনেই হয়ে যায়, ধরে নিলাম 2 জন, আরেকজন অ্যাসিস্ট করবে। যে এই যে টোটাল যে গ্যাজেটসগুলো আছে, লক্ষ টাকার গ্যাজেট, 5 জন কাজ করলে প্রায় মেবি 15-20 লক্ষ টাকার গ্যাজেট থাকতে পারে। সেগুলোকে সে ঠিকঠাক দেখে রাখা, এবং কারণ টানা শ্যুট করতে করতে বাইরে যেতে হতে পারে রিফ্রেশমেন্টের জন্য, তখন সে যাতে সেই জিনিসগুলোকে ঠিকঠাক, মানে আমরা যেটাকে বলি টেক কেয়ার করা, সেই টেক কেয়ারটা করতে পারে। সুতরাং সেই নাম্বারটা আমাকে লিখে দিতে হবে, যে 4 or 5 টিম মেম্বার্স উইল বি প্রেজেন্ট অ্যাট ইউর লোকেশনস। অবলিক দিয়ে রাখা ভালো। পরের পয়েন্ট হচ্ছে গ্যাজেট। হ্যাঁ, এই গ্যাজেটের ব্যাপারে বলি, ক্লায়েন্ট কিন্তু চায় যে একদম লেটেস্ট গ্যাজেট নিয়ে ফটোগ্রাফি টিমটা আমার এখানে কাজ করুক। কিন্তু আমার মতে গ্যাজেট ঠিক আছে, ছোটোখাটো একটা রোল প্লে করে, কিন্তু একদম হিউজ রোল কিন্তু প্লে করে না। কারণ আমি দীর্ঘদিন আমি 20 ইয়ার্স ফটোগ্রাফি করছি, দীর্ঘদিন আমি ক্রপ ফ্রেমে কাজ করে গেছি। আমি ফুল ফ্রেমে সুইচ করেছি বেশি দিন নয়, মানে কয়েক বছর হয়েছে, 5-6 বছর হয়তো হবে। তো আমরা যে প্রিন্টগুলো করি, 12-18 যে অ্যালবামগুলো আছে, ওপেন সাইজ যেটা বলি 12 ইঞ্চ বাই 36 ইঞ্চ, তার জন্য একটা ক্রপ ফ্রেম যথেষ্ট। অত ডিটেল বা অত দরকার হয় না, কিন্তু বোকের ক্ষেত্রে বা একদম ফাইন ডিটেলের ক্ষেত্রে এখন দরকার হচ্ছে, আমাদেরও দরকার হয়। এবার ক্লায়েন্ট চায় যে ফটোগ্রাফি টিমটা লেটেস্ট গ্যাজেটে কাজ করুক,
সবাই এখন যেমন আমি 2023-এর মার্চে বসে ভিডিওটা করছি, এখন লেটেস্ট টেকনোলজি মিররলেস, তো সবাই এসেই জিজ্ঞেস করে মিররলেসে করবেন তো দাদা, তাই না? হ্যাঁ, তো এই গ্যাজেটটা আপডেট রাখতে হবে কষ্ট হলেও। তো সেই কি গ্যাজেট ইউজ করছে একদম ক্যামেরার নাম ধরে, ক্যামেরার মডেল ধরে, কি লেন্স ইউজ হচ্ছে, কি ফ্ল্যাশ ইউজ হচ্ছে, সব লিখতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, আমরা যদি পাওয়ারফুল লাইট লাগাই, এখন তো ব্যাটারি এনেবেলড অনেক এলইডি লাইট এসে গেছে মার্কেটে, যেগুলো হাই পাওয়ার লাগে না, কিন্তু এতদিন পর্যন্ত যে চলে এসছে এবং খুব পপুলার এবং কম দামি পোর্টা লাইট, এক একটা লাইটের ওয়াটেজ হচ্ছে 1000 ওয়াট করে। তো সেটা চালাতে গেলে অ্যাটলিস্ট দুটো চালাতে হবে, 2000 ওয়াট ইলেকট্রিসিটি কিন্তু ওখানে দরকার আছে। এটা আপনাকে আগে লিখে দিতে হবে যে উই নিড 2K ওয়াট ইলেকট্রিসিটি অ্যাট ভেনু। কারণ আপনি গিয়ে যদি বলেন আমি পোটা চালাবো, তখন সেখানে যে লাইটম্যান থাকবে সে বলবে কই আমাকে 2000 ওয়াটের এক্সটেনশন তো আগে বলা হয়নি, ঝামেলা করবে তখন। আর যারা লাইটম্যান বা এই ধরনের তারা খুব ঝামেলাপ্রবণ লোক হয়, ছোট করছি না তাদের পেশাকে, কিন্তু ইউজুয়ালি ঝামেলাপ্রবণ লোক হয়, তারা এসে নানা রকম ঝামেলা বাঁধবে। এবার আপনার যদি আগে বলা থাকে, আপনাকে সেই ঝামেলাটা নিতে হবে না, ক্লায়েন্ট সেই ঝামেলাটা ইলেকট্রিসিটি যিনি সামলাচ্ছেন তার সাথে বুঝে নিন। এরপরে হচ্ছে আমরা কি দেবো, মানে ছবি তোলা হচ্ছে তা এবং ভিডিও হচ্ছে, কি দেবো, একটা অ্যালবাম অবশ্যই দিতে হবে। সেটা সাইজ টু বি মেনশন 12-18 না 12-12 নাকি মিনিয়েচার না আরও বড়, সেটা লিখে দিতে হবে। পেজ নাম্বার টু বি মেনশন, যে কত পেজ হতে পারে। তবে আমি আমার ক্ষেত্রে পেজ নাম্বার কিন্তু দিই না, কারণ একটা যদি সিঙ্গেল ওয়েডিং থাকে 20 to 30 পেজেস, কিন্তু আমি সিঙ্গেল ডের জন্য বলছি, সিঙ্গেল ডে সিঙ্গেল সাইড 20 থেকে 30 পেজেস কিন্তু ম্যাক্সিমাম। সুতরাং 30 পেজেসের জন্য এক কাদা টাকা চাপিয়ে দেওয়া এটা ঠিক না। তবে এক্ষেত্রে মেনশন করে রাখা যেতে পারে যে আমি ম্যাক্স টু ম্যাক্স 30 পেজেস দিতে পারি, অথবা যদি ফুল সাইড হয় ম্যাক্স টু ম্যাক্স আমি 50 or 60 পেজ দিতে পারি। এটা কিন্তু মেনশন করা থাকতে হবে। এবং ভিডিওর ক্ষেত্রে আমি কিভাবে ভিডিওটা দেবো, গুগল ড্রাইভে দেবো না উই ট্রান্সফার বা এরকম কোনো লিঙ্ক আমি তাকে ফরওয়ার্ড করবো হোয়াটসঅ্যাপে, নাকি আমি পেন ড্রাইভে করে দেবো, সেটাও লিখে দিতে হবে। পরের পয়েন্টে চলে আসছি, ডেলিভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব ডিলেড ডেলিভারি না করাই ভালো। মোটামুটি 3 থেকে 4 মাস সময় নিতে পারলে ভালো হয়, একটু বেশি বাড়িয়েই বললাম আমি, 3 থেকে 4 মাস এর মধ্যে, মানে ইভেন্টটা শেষ হওয়ার পরে 3 থেকে 4 মাসের পরে আমি ডেলিভারি দেবো। এবং ডেলিভারির সময় ভিডিও ফুটেজের ক্ষেত্রে যেটা অতটা দরকার হয় না, কিন্তু স্টিলের ক্ষেত্রে দরকার হয় সিলেকশন অফ দ্য ফটোগ্রাফস, যে কোন ছবিগুলো যাবে। এটা যে যিনি ফটোগ্রাফার কাজ করছেন তাকে সিলেক্ট না করাই ভালো। যদিও মানে আমরা যারা কাজটা করি, আমাদের সিলেক্ট করতে দিলে কিন্তু কাজটা অনেক ভালো হয়, কারণ আমরা ফটোগ্রাফি অ্যাঙ্গেলটা বুঝি, লাইটিংটা ভালো বুঝি, যেটা ক্লায়েন্ট বোঝেন না, অনেস্টলি বোঝেন না, আমি মেজরিটির কথা বলছি। এবং আমরা চাই না কোনো একই পোজ বা একই যেটাকে বলে গেস্টার্স, পশ্চার্স বা স্মাইল, ইমোশন, পোজিং রিপিট হোক, এটা আমরা চাই না। কিন্তু আমি দেখেছি এক্ষেত্রে প্রবলেম হয়, তারা আমাদের, কারণ ক্লায়েন্টের পছন্দ আর ফটোগ্রাফারদের পছন্দ, আর্টিস্ট চয়েস অ্যান্ড ক্লায়েন্ট চয়েস, এই দুটো কিন্তু অলওয়েজ ডিফারেন্ট। সুতরাং এই জিনিসটা পুরো তাদের হাতে ছেড়ে দেওয়াই ভালো, যে ভাই তুমি দেখো, তুমি সিলেক্ট করে দাও। এবং একটা রিকোয়েস্ট করা যে নাম্বার অফ ফটোগ্রাফ মিনিমাম রাখতে, এবং কোনো রিপিট ছবি যেন না হয়। সেটা গ্রুপ ফটোর ক্ষেত্রে হতে পারে, বা পোজিং ফটোর ক্ষেত্রে হতে পারে, বা পোর্ট্রেটের ক্ষেত্রে হতে পারে। একটা জিনিস ক্লায়েন্টকে আপনাকে কনভিন্স করাতে হবে, মিনিমাম দ্য নাম্বার অফ দ্য ফটোজ বেটার উইল বি দ্য অ্যালবাম। যেহেতু এক গাদা ছবি আমি অ্যালবামে ঢুকিয়ে দিলাম, সেক্ষেত্রে আমার কাছে হয়তো লিমিট আছে 30 or 20 পেজেস, সেক্ষেত্রে ছবিগুলো ছোটো ছোটো করে দিতে হবে, ভালো লাগবে না। সুতরাং আপনি ক্লায়েন্টকে যদি কনভিন্স করাতে পারেন যে ছবি নাম্বারটা কমিয়ে দিন, তাহলে ছবিগুলো বড় করতে পারবেন, এবং আপনার ক্লায়েন্টও কিন্তু অ্যালবামটা দেখে খুশি হবেন। পরের পয়েন্টে চলে আসছি, বুকিং পলিসিস, যে কত পার্সেন্ট আমরা বুকিংয়ের সময় টোটাল যে কন্ট্রাক্টেড ভ্যালুটা হলো তার কত পার্সেন্ট আমি নেবো। আমি যেটা ইউজুয়ালি করি, আমি 50% অ্যাট দ্য টাইম অফ বুকিং নিই, এবং যে ইভেন্টটা শেষ হলো সাথে সাথে কিন্তু আমি
25% নিয়ে নিই, আরও 25%, রেস্ট 25% পড়ে থাকে। ওটা অনেকে দিতে চায় কিন্তু আমি নিই না, তাহলে কাজের ক্ষেত্রে তুমি গাফিলতি এসে যায়, ঘাটতি এসে যায়, ওই টাকাটা আমাদেরও দরকার আছে। তো মোটামুটি ফার্স্টে 50%, তারপরে 25%, এবং অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি দ্য রেস্ট অ্যামাউন্ট দ্যাট ইজ 20% উইল বি টেকেন। এইটা পরিষ্কারভাবে লেখা থাকতে হবে। এরপরের প্রসঙ্গে আসি, যে ট্রান্সফার মানে এই যে সফট কপিসগুলো হচ্ছে ভিডিও অ্যাজ ওয়েল অ্যাজ স্টিল ফটোগ্রাফি, তার যে সফট কপিস, সেগুলো পার্টি চায় যে ইমিডিয়েটলি আফটার দ্য ইভেন্ট ও পেন ড্রাইভে বা আদার কোনো ড্রাইভে অর গুগলে সে সেটাকে নিয়ে নেবে। সেটা ডেফিনেটলি দেওয়া যেতেই পারে, কিন্তু 75% পেমেন্ট হওয়ার পরে। কারণ এখানে সব ক্লায়েন্ট তো দেখুন সমান হয় না একটা, কারণ আমার প্রচুর তিক্ত অভিজ্ঞতা হয়েছে এতদিন ফটোগ্রাফি করে। এরকমও হয়েছে যে ফটো আমি ট্রান্সফার করে দিয়েছি, ভিডিও ট্রান্সফার করে দিয়েছি, তারপরে সে আমার কোনো পেমেন্টই করেনি এবং আমার সেই পুরো প্রজেক্টটা লসে চলে গেছে। সুতরাং এই ব্যাপারে স্ট্রিক্ট হবো। আমার কথা হচ্ছে আমি আগে খারাপ হবো, আগে আমি না বলতে শিখতে হবে জীবনে। আমি আগে খারাপ হবো, আমি পরে খারাপ হবো না। এটা বলে রাখা ভালো যে আমাকে এত টাকা দিতে হবে এবং এই 25% পেলে তবে আমি সফট কপি কিন্তু আপনাকে ট্রান্সফার করে দেবো। এবং সফট কপি ট্রান্সফারের ব্যাপারে বলে থাকি, আমরা যেহেতু সবাই তে ছবি তুলি, নিয়ে একদিন পরে কথা হবে, আর জেপেগের মধ্যে কতটা ডিফারেন্স থাকতে পারে। তো তাকে আমরা জেপেগগুলোই সাধারণত দিই, কারণ অ্যাক্সেস করা ক্লায়েন্টের পক্ষে খুব মুশকিল হয়ে যায়। এবার একটা জিনিস বলে দিতে হবে, জেপেগ বা কপিগুলো দেখতে খুব একটা ভালো হয় না, মানে একটু ডার্ক লাগে, কালার কারেকশন থাকে না, অনেক সমস্যা থাকে। তো তাকে এটা বুঝিয়ে বলে দেওয়া যে দেখো ভাই বা দেখো বোন বা দেখো দিদি, দেখো দাদা, এই যে কপিগুলো তুমি দেখছো, এগুলো দেখে একটু ঘাবড়ে যাবে না, এগুলো ডাল লাগতে পারে, সিমস টু বি ডাল, সিমস টু বি ডার্ক, সিমস টু বি বাজে। তো এটা কোনো এটা নিয়ে চিন্তা নেই, যখন কপি প্রসেস করা হবে তখন কিন্তু একদম ঠিকঠাক ফাইনাল ডেলিভারির সময় আবার দিয়ে দেওয়া হবে। তবে কপি সব তো প্রসেস করা হবে না, যে সিলেক্টেড ছবিগুলো ক্লায়েন্ট আপনাকে দেবে বা নাম্বারগুলো, শুধুমাত্র সেইগুলোই প্রসেস করা হবে এবং দোজ উইল বি ট্রান্সফার টু ইয়োর ক্লায়েন্টস। পরের পয়েন্টে আমরা এবার আসবো। বাঙালি বিয়েতে ফুলসজ্জা অনেকে কভার করতে চায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেটা কখনো কভার করি না। কারণ ফুলসজ্জায় একটা খাট সাজানো থাকে আর কিছু সাজানো থাকে, তো সেখানে দেবাদেবী এসে বসে এবং কিছু সেখানে কি ছবি করার আছে, সেখানে খুব মেলোড্রামাটিক, মানে আমরা যেটাকে ইংলিশে বলি মেলোড্রামা, সস্তা কিছু পোজিং দিয়ে ছবি হয়। আমি সেটা কভার করি না। আমার কন্ট্রাক্ট ফর্মে সেটা লেখা আছে যে উই ডু নট কভার ফুলসজ্জা। ইলেকট্রিসিটির ব্যাপার আগে বলেছি। এবার আসি টিজারের ব্যাপারে। এখন যেহেতু সবার কাছে মোবাইল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, মানে সোশ্যাল মিডিয়া আছে, সবাই কিন্তু টিজারগুলো দেখছে। আমি বিয়েটা হয়ে যাওয়ার পরেই তারা কিন্তু টিজার চায় যে দাদা বা দিদি 1 মিনিট বা 2 মিনিটের বা 1.5 মিনিটের একটা টিজার বানানোটা ইজ ভেরি টাফ। যিনি এডিট করেন তিনি জানেন, এতগুলো সিরিজ অফ ক্লিপসের মধ্যে থেকে খুঁজে নিয়ে একটা 1 মিনিটের টিজার বানানো, দিস ইজ নট অ্যান ইজি জব। সেই কারণে কিন্তু আলাদা চার্জ করতে হবে আমার কন্ট্রাক্ট ফর্মে। সেই জন্য প্রত্যেক মানে একদম আলাদা করে লেখা আছে যে রুপিস এত টু বি চার্জ ফর টিজার ভিডিও। এবার আসি প্রি ওয়েডিং এর ক্ষেত্রে। প্রি ওয়েডিং এ কিন্তু একটা ব্যাপক খরচা আছে। মানে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যদি স্টিল ফটোগ্রাফি করি, সেই ফ্ল্যাশটাকে সেট করা, ফ্ল্যাশে কাজ হয় কিছু ক্ষেত্রে, ফ্ল্যাশ ছাড়া সেটাকে ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে ব্যালেন্স করা, কালার কারেক্ট করা, সব মিলে অ্যাটলিস্ট 15-16টা ছবি তো দিতে হয়। এটা একদিনে সম্ভব নয়। আমার কথা বলছি, আমার জন্য অন্তত 2 দিন স্টিল ফটোগ্রাফিতে লাগে এবং ভিডিওর ক্ষেত্রেও কিন্তু 2 দিন লাগবে। সেই স্টোরিটা বিল্ড আপ করা, তাদেরকে সেটা বুঝিয়ে নেওয়া, তাদেরকে বিফোর অ্যান্ড কিছুটা রিহার্সাল করিয়ে নেওয়া, এর জন্য একটা টাইম লাগবে। তো সেইটা বলে দিতে হবে। এবার কন্ট্যাক্ট ফর্মে যেটা লেখা থাকবে, মানে বলে দিতে হবে মানে কটা ডে শুটিং হবে, স্টিলের জন্য 2টো ডে আর ভিডিওর জন্য 2টো ডে। এবং যদি ডেস্টিনেশন শ্যুট থাকে, অমুক জায়গায় যেতে হবে, কলকাতায় অনেক ডেস্টিনেশন আছে, অফ কলকাতা অনেক ডেস্টিনেশন আছে, সেখানে যাওয়ার যে ট্রান্সপোর্ট কস্ট এবং লোকেশন চার্জ বেশ কিছু, যেমন কলকাতার ইকো পার্কে
প্রচণ্ড মানে টাকা পয়সা নাই এরা, এরকম অনেক জায়গা আছে, আমি নাম করছি না, আপনারা এগুলো জানেন। তো সেখানের যে চার্জগুলো সেগুলো বিয়ার করতে হবে, এবং সারা দিনের যে একটা খরচ, মানে ট্রান্সপোর্ট বাদ দিয়েও খাওয়া দাওয়া রিফ্রেশমেন্টের একটা খরচ আছে, সেটাও কিন্তু ক্লায়েন্টকে দিতে হবে। সেটা পরিষ্কারভাবে আপনার কন্ট্রাক্ট শিটে লেখা থাকবে যে আমাকে এইগুলো অ্যারেঞ্জ করে দিতে হবে এবং এগুলো দিতে হবে। আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো মেজর ইস্যু যেখানে প্রবলেম অ্যারাইজ করে, তবে বিয়ন্ড দিস অনেক কিছু আছে যেগুলো যারা কাজ করেন, কাজ করতে করতে অভিজ্ঞতা হয়, তখন সেই প্রবলেমগুলো আসতে পারে। আমার লিঙ্ক খোলা থাকছে, আপনারা সেগুলো লিখতে পারেন, তাহলে আমার কন্ট্যাক্ট ফর্মেও সেগুলো যোগ করে নেবো, অ্যাজ ওয়েল অ্যাজ যারা ভিডিওটা দেখবেন তারাও সেগুলো যোগ করে নিতে পারেন তাদের কন্ট্যাক্ট ফর্মে। তো এই নিয়ে আজকে মোটামুটি আমরা যেটা আলোচনা করলাম যে ওয়েডিং ভিডিওর কন্ট্যাক্ট ফর্ম, এরকম অনেক ভিডিও নিয়ে আসছি, আশা করছি আমার সাথে থাকবেন। আর ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ আর কোশ্চেন, ডু নট হেজিটেট টু আস্ক ইউর কোশ্চেন ইন দ্য কমেন্ট বক্স। I will try my level best to answer all your questions. আজকের মতো আসছি, আলবিদা।